নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সামনের সপ্তাহে এমন কোন কোন ইম্পর্টেন্ট ডেটাগুলো রয়েছে যেগুলোর কারণে আমাদের এই শেয়ার মার্কেটে প্রভাব পড়তে পারে। অর্থাৎ এমন কিছু খবর রয়েছে যার কারণে এই মার্কেট ওপরে উঠতে পারে, আবার এমন কিছু খবর রয়েছে যার কারণে এই মার্কেটে বিয়াররা একটা বড় পতনের সৃষ্টি করতে পারে। তবে তার আগে চলুন দুখানা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই দেখে নিই যে এই সপ্তাহে বাজার কি পুরো 5 দিনই খোলা থাকবে। তো তার সরাসরি উত্তর হচ্ছে না। অর্থাৎ এই সপ্তাহে বাজার পুরোপুরি 5 দিন কিন্তু খোলা থাকছে না। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এই মে মাসে যে ছুটি ছিল তারপরে এই জুন মাসে একটা মাত্রই ছুটি পড়েছে। সেটা কবে? সেটা হচ্ছে এই 26শে জুন। কি বার পড়ছে? এই ফ্রাইডে পড়ছে, শুক্রবার পড়ছে। কিসের জন্য ছুটি থাকছে? এই মহরমের জন্য ছুটি থাকছে। অর্থাৎ টানা এই সোমবার থেকে বৃহস্পতিবার দিন পর্যন্ত 4 দিন মার্কেট খোলা থাকবে, কিন্তু তারপরে শুক্রবার তো মার্কেট বন্ধ, শনি রবি এমনিই বন্ধ থাকে। টানা 3 দিন কিন্তু আমরা ছুটি পাচ্ছি। মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে টানা 5 দিন এই সপ্তাহে মার্কেট কিন্তু খোলা থাকছে না। এরপরে চলুন দেখে নিই বাজারের মহল কেমন কি ছিল। যদি নিফটি ফিফটির কথা বলি, এই শুক্রবার দিন এই নিফটি ফিফটিতে এই 150 পয়েন্টের কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। তবে তার আগে 2-3 দিন ভালো পারফরমেন্সই দেখিয়েছিল, এবং যদি গত এক সপ্তাহের পারফরমেন্স দেখেন তাহলে মোটামুটি এই 67 পয়েন্টের কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। এটা পজিটিভ ব্যাপার যে নিফটি ফিফটি নিজেকে 24,000 এই লেভেলের উপর টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। এর সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এটা শুক্রবার দিন 600 পয়েন্ট পড়েছে, প্রায় 0.1% ডাউন, এবং 5 দিনে দেখতে পাচ্ছেন 0.24% আপ। আর এই নিফটি ব্যাংক এখানে পারফরমেন্স কেমন? শুক্রবার দিন এখানে পতন কিছুটা কমই ছিল, 0.5% পড়েছে, এবং যদি 5 দিনের কথা বলি 5 দিনে মোটামুটি এই 0.35%-এর কাছাকাছি তেজি এই নিফটি ব্যাংক দেখিয়ে দিয়েছে। আর এই আমেরিকান মার্কেট এটা কেমন কি পারফর্ম করেছিল, তো এটা বলে রাখি, শুক্রবার দিন আমেরিকার যে মার্কেট সেটা ক্লোজ ছিল। আর আমাদের এই গিভ নিফটি এটা কেমন কি সংকেত দিচ্ছিল? এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন কোনোভাবে নিজেকে এই 24,000 এই লেভেলের উপরেই টিকিয়ে রেখেছে। তো এটাই কিছুটা পজিটিভ ব্যাপার, কারণ বিয়াররা কিন্তু দারুণভাবে চেষ্টা করছিল এই নিফটি গিভ নিফটি এগুলোকে 24,000 লেভেলের নিচে নামিয়ে নিয়ে আসতে। আর এরপরে গুরুত্বপূর্ণ যে ট্রিগার পয়েন্টগুলো সেগুলো হচ্ছে ইরান, ইউএস এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা, তারপরে এদের মধ্যে পিস ডিলও হয়েছিল, এবং একটা ফাইনাল যে পিস ডিল সেটা সাইন হওয়ার কথা কবে ছিল? আজকের দিনে ছিল। তবে তার আগে আবার এই বিভিন্ন দেশের তরফ থেকে এই সিজফায়ার ভাঙার তথ্য সামনে আসছে। যেমনটাই ইসরায়েল এবং হিজবুল্লাহ এরা নিজেদের মধ্যে সিজফায়ারে রাজি হলেও নিজেদের মধ্যে এই যে স্ট্রাইক এগুলো কিন্তু চালিয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডেসপাইট সিজফায়ার এগ্রিমেন্ট, অর্থাৎ এই দুটো দেশ এরা কিন্তু এই সত্ত্বে রাজি হয়ে গিয়েছিল যে এরা একে অপরের উপর অ্যাটাক করবে না। এই যে ইসরায়েল রয়েছে, তার সঙ্গে সঙ্গে লেবাননের যে হেজবুল্লাহ গ্রুপ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও একে অপরের উপর অ্যাটাক করছে। তো এটা পুরোপুরি সিজফায়ারের যে শর্ত সেগুলোকে লঙ্ঘন করছে, এবং এরই পরিপ্রেক্ষিতে এই রিপোর্ট সামনে আসছে কি ইরানের স্টেট অফ হরমুজ সেটাকে এগেন আবার বন্ধ করে দিয়েছে। কিসের কারণে বন্ধ করেছে? যেহেতু এই ইসরায়েল লেবাননের উপর অ্যাটাক করছে, কারণ এই ইরানের মিত্র দেশ হচ্ছে এই লেবানন। তো এদের উপর অ্যাটাক করলে ইরান কিন্তু এই যে ডিল সেটা ভেস্তেও দিতে পারে। এই হুমকি ইরান আগে দিয়েও রেখেছিল। আর উল্টো দিকে এই আমেরিকা তারা কি বলছে? এই আমেরিকা দেখতে পাচ্ছেন ইরান এই যে দাবি করেছে তারা স্টেট অফ হরমুজ এটাকে ক্লোজ করে দিয়েছে, তো সেই যে দাবি সেটাকে ডিনাই করছে। মানে এই আমেরিকা দাবি করছে এই যে স্টেট অফ হরমুজ এটা এখনো ওপেনই রয়েছে। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন এই সানডে এই যে সুইজারল্যান্ড রয়েছে এখানে ইউএস এবং ইরানের মধ্যে একটা কথাবার্তার ব্যাপার রয়েছে, ও পাকিস্তান থেকে সেটা জানানো হয়েছে। তো দেখা যাক আজকের দিনে এইখান থেকে কোনো রকম বড় আউটকাম সামনে আসে কিনা। এর আগে তো আমেরিকা বলে দিয়েছিল যে এই লেবানন এবং ইসরায়েল এরা নিজেদের মধ্যে ছোটখাটো স্ট্রাইক করলেও ইরানের সঙ্গে তাদের যে কথাবার্তা সেটা পাল্টাবে না, অর্থাৎ এই যে ডিল সেটা হবেই। এরপরে কথা বলবো এই ট্রেড ডিলের ব্যাপারে। এই ইউকের সঙ্গে যে ট্রেড ডিল সেটা তো ফাইনালাইজড হয়ে গেছে, জুলাই মাস থেকে সেটা লাগুও হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকার সঙ্গে এই যে ট্রেড ডিল এটা কিন্তু এখনো ঝুলে রয়েছে। ফাইনাল কোনো সিদ্ধান্তে এখনো আসা যায়নি। তো দেখতে পাচ্ছেন সেরকম কিছু পজিটিভ রিপোর্ট সামনে আসছে। ইন্ডিয়া ইউএস ইন্টারিম ট্রেড ডিল রিকোয়ার্স অনলি ফাইনাল টাচ, মানে একদম অন্তিম পর্যায়ে এসে গেছে, শুধুমাত্র কিছু সাইন হওয়ার প্রয়োজন রয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমেরিকা থেকে তাদের যে প্রতিনিধি গ্রিয়ার তিনি নিউ দিল্লিতে আসছেন এই জুনের 23 এবং 24 তারিখ। তো সেই সময় এই যে ট্রেড ডিল সেই ব্যাপারে কথাবার্তা হবে। তো আমাদের যে বাণিজ্য মন্ত্রী রয়েছে পীযূষ গোয়েল জি তিনি কি বলেছেন? দ্যাট এ ডিল উড নট বি পসিবল আনটিল ইট ওয়াজ ক্লিয়ার ইন্ডিয়া উড ফেস লোয়ার ট্যারিফস দেন ইটস কম্পিটিটর্স। মানে আরো অনেক তো দেশ রয়েছে যাদের সঙ্গে এই আমেরিকার ডিল হয়ে রয়েছে। তো সেই সমস্ত দেশের থেকে যখন আমাদের ইন্ডিয়ার উপর ট্যারিফ কম হবে তখনই কিন্তু এই যে ট্রেড ডিল সেটা ফাইনাল করা হবে। দেখতে পাচ্ছেন ইউএস এর ট্রেড
রিপ্রেজেন্টেটিভ এই যে জেমিসন গ্রেড রয়েছেন, তিনি আমাদের এই ইন্ডিয়াতে আসছেন। আমাদের ইন্ডিয়ার যে বিভিন্ন অফিসিয়াল রয়েছেন তারই সঙ্গে সঙ্গে এই যে কমার্স মিনিস্টার পীযূষ গোয়েলজি এনার সঙ্গে দেখা করবেন। দেখতে পাচ্ছেন দুখানা আলাদা সোর্সের তরফ থেকে এই যে রিপোর্ট এটা সামনে এসেছে। এরপরে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডেটাও আসবে। যদি চায়নার কথা বলি, চায়নার কিসের ডেটা আসবে? এই যে মনিটারি পলিসির ডেটা সেটা আসবে। মানে এই চায়নার যে ব্যাংক রয়েছে তারা তাদের এই ইন্টারেস্ট রেট এটা কেমন কি রাখছে, এই পিপলস ব্যাংক অফ চায়না লোন প্রাইম রেট এটা আমরা এই সপ্তাহেই জানতে পারবো। তো এই বড় বড় দেশের যে ডেটাগুলো এইগুলো কিন্তু মার্কেটের উপর ইম্প্যাক্ট ফেলে। কবে ডেটা আসছে? এই জুনের 22 তারিখে এই ডেটা আসছে। আর এরপরে যদি জাপানের কথা বলি, জাপানের কিসের ডেটা আমরা দেখতে পাবো? এইখানে দেখতে পাচ্ছেন এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই বা ইনফ্লেশনের যে ডেটা সেটা জাপানের আমরা এই সপ্তাহেই দেখতে পাবো। এই ডেটা কবে আসছে? এই জুন মাসের 26 তারিখে আসছে। তো কিসের জন্য এই ডেটা গুরুত্বপূর্ণ? এই ইনফ্লেশনের ডেটা এটা কিন্তু ইকোনমির উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলে। এই যে বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাংক রয়েছে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে ইনফ্লেশন এটাকে অনেক গুরুত্ব দেয়। যেমনটা কিছুদিন আগে আমরা কি দেখেছিলাম, এই জাপানের মনিটারি পলিসি হয়েছিল এবং সেখানে ইন্টারেস্ট রেটের যে ডিসিশন সেটা নেওয়া হয়েছিল এবং তখন দেখতে পাচ্ছেন এই আগের বারের তুলনায় আগে কত ইন্টারেস্ট রেট ছিল 0.75%। তো সেই যে ইন্টারেস্ট রেট সেটা বাড়িয়ে 1% করে দেওয়া হয়েছিল। তো এই জাপানের ইন্টারেস্ট রেট এটা অন্যান্য দেশের উপর বড় ইম্প্যাক্ট ফেলে। কি কারণ? কারণ জাপানের দেখতে পাচ্ছেন এই যে রেট এটা অনেকটাই কম, সেই কারণে অন্যান্য দেশ কি করে থাকে এই জাপানের থেকে কম সুদে লোন তুলে থাকে। তো এই যদি ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে কি হবে? অন্যান্য দেশ কম সুদে কিন্তু লোন আর পাবে না, অর্থাৎ তাদের সেই একই লোনের জন্য বেশি ইন্টারেস্ট কিন্তু মেটাতে হবে। তো জাপানের এই যে ডেটাটা আসছে ইনফ্লেশনের ডেটা সেটা গুরুত্বপূর্ণ, কারণ এই ডেটার উপর জাপান পরবর্তীকালে যে ইন্টারেস্ট রেট ঠিক করবে সেটা নির্ভর করবে। তারপরে এই আমেরিকা থেকেও বিভিন্ন ডেটা আসবে। তাদের মধ্যে যদি গুরুত্বপূর্ণ ডেটাগুলোর ব্যাপারে কথা বলি, এই যে জিডিপির ডেটা সেটা আমরা দেখতে পাবো আমেরিকা। কবে আসছে? যে এই জিডিপির ডেটা দেখতে পাচ্ছেন এই 25শে জুন এই কোয়ার্টার ওয়ানের যে ডেটা সেটা আমরা দেখতে পেতে চলেছি। তো অনুমান তো করা হচ্ছে 1.6%ই থাকবে, দেখা যাক কত আসে। তারই সঙ্গে সঙ্গে এআই রিলেটেড এই আমেরিকা থেকে যে খবরগুলো আসবে সেগুলো মার্কেটের উপর ইম্প্যাক্ট ফেলবে। কারণ এআই রিলেটেড কোনো ভালো খবর বা খারাপ খবরে আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর বড় ইম্প্যাক্ট আমরা পড়তে দেখেছি। এই এআই রিলেটেড খুব ভালো যদি খবর চলে আসে তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে পতন আসতে পারে, কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটের কোম্পানিগুলো এখনো এই এআই এটাকে ঠিকভাবে অ্যাডপ্ট করে উঠতে পারেনি। মানে এই এআই এটাকে তো ইউজ করে কিন্তু এই যে এআই সেটাকে তৈরি করতে ইন্ডিয়ান কোম্পানিগুলো পারেনি। তার সঙ্গে সঙ্গে আইপিও, এই আইপিও মার্কেটের দিকেও ফোকাস থাকবে। আস্তে আস্তে বাজারে বিভিন্ন আইপিও আসতে চলেছে। মেন বোর্ড আইপিও রয়েছে, তার সঙ্গে সঙ্গে এসএমই আইপিও রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই ওয়াটারওয়েজ লেগার ট্যুরিজম রয়েছে, তারপরে আদ্ভিট জুয়েলস, তারপরে সিএসএম টেকনোলজিস রয়েছে, তারপরে এই আস্থা স্পিনটেক্স। তো এই যে তিনটে আইপিও দেখতে পাচ্ছেন সিএসএম টেকনোলজি, আদ্ভিট জুয়েলস, তারপরে এই ওয়াটারওয়েজ লেজার ট্যুরিজম, এইগুলোই 23-24 তারিখ থেকে ওপেন হয়ে যাচ্ছে। এই আইপিও মার্কেটের দিকে ফোকাস থাকবে। তারপরে এই ভারত সরকারের দিকে ফোকাস থাকবে। দেখুন ভারত সরকার তো বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেই এবং সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো তো মার্কেটের উপর সরাসরি ইম্প্যাক্ট ফেলেই। বিশেষ করে কিছু জিনিসের উপর ফোকাস থাকবে, যে শেয়ার মার্কেটের উপর যে ট্যাক্স লাগে এলটিসিজি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এসটিসিজি রয়েছে, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন 1 বছরের বেশি সময় এই মার্কেটে শেয়ার ধরে রাখলে যে ট্যাক্স দিতে হয়, তার সঙ্গে সঙ্গে এসটিসিজি 1 বছরের কম সময় শেয়ার ধরে রেখে প্রফিট করলে তার উপর যে ট্যাক্স দিতে হয়। তো সেইগুলোর উপর এই যে ট্যাক্স সেটা কমানো হয় কিনা এটা দেখতে হবে। এর আগে তো আমাদের যে অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামনজি তিনি বলেছিলেন এই যে বিষয়গুলো এলটিসিজি এবং এসটিসিজি এইগুলো তিনি বিবেচনা করে দেখবেন। তারপরে সেবির উপরেও মার্কেটের নজর থাকবে। যেমনটা দেখলাম এর আগের সপ্তাহে সেবি কি করেছে, এই যে ওপেন মার্কেট বাইব্যাকের ব্যাপারটা সেটা আবার ফিরিয়ে এনেছে। তো এই ওপেন মার্কেট বাইব্যাক এটা করলে একটা সেক্টরের জন্য খুব লাভ হবে। সেটা কোন সেক্টর? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের আইটি সেক্টর। কারণ এই বাইব্যাক এটা করার জন্য কোম্পানিগুলোর কাছে প্রচুর ক্যাশ থাকার প্রয়োজন থাকে এবং বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আইটি কোম্পানিগুলোর কাছেই সব থেকে বেশি ক্যাশ থাকে। যেমন শুক্রবার দিন আমরা দেখেছি আইটি কোম্পানিগুলো কিছু খবরে পড়ে গিয়েছিল। তো এই বাইব্যাকের খবরটা আইটি কোম্পানিগুলোকে অনেকটা বেশি রিকভারি দিতে পারে এবং আইটি কোম্পানিগুলোতে রিকভারি আসবে, আমাদের বাজারেও রিকভারি আসবে। কারণ এই নিফটিতে আইটি কোম্পানিগুলোর অনেক বড় ওয়েটেজ রয়েছে। এরপরে এফআইআই এবং ডিআই এর ডেটা। এই এফআইআই এরা তো লাগাতার বিক্রি করেই যাচ্ছে, মাঝে মাঝে যেগুলো কিনছে সেগুলো কম। এই 17 তারিখে দেখতে পাচ্ছেন 101 কোটির বাই হয়েছিল এবং এই 19শে জুন দেখতে পাচ্ছেন 4859 কোটির বাই হয়েছিল। তো এটা দেখে খুশি হওয়ার কিছু নেই। এই দিন বাজারে অনেক ব্লক ডিল হয়েছিল, বাল্ক ডিল হয়েছিল, তারই সঙ্গে সঙ্গে অনেক কিছু যে ইন্ডেক্স সেগুলো রিব্যালেন্সিং হয়েছিল। তারই কারণে এই যে বাইং এটা দেখা যাচ্ছে। যদি এরকম বাইং লাগাতার দেখা যায় 3000 কোটির 4000 কোটির, সেটা কিন্তু ভারতীয় মার্কেটকে অনেকটা ওপরে তুলতে পারে। তার আগে এই মার্কেটের ওপরে ওঠা খুবই মুশকিল। এরপরে ডলার এবং রুপির সম্পর্ক এটা কেমন কি রয়েছে? তো মোটামুটি আমাদের এই ইন্ডিয়ান রুপি আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। এক মাসেও যদি দেখেন দেখতে পাচ্ছেন এই 96 এর ওপরে ছিল, তো সেখান থেকে এই 95 এর নিচে নেমে এসে 94 এর কাছাকাছি চলছে। তো এটা আমাদের জন্য পজিটিভ ব্যাপার। তারই সঙ্গে সঙ্গে যদি বলি গোল্ড এবং সিলভার, এই গোল্ড সিলভারে কিন্তু পতন দেখতে পাওয়া যাচ্ছে।
যাচ্ছে। এই গোল্ড দেখতে পাচ্ছেন ১.২৭% এর আগে পড়েছে। এটাই স্পট গোল্ড এবং এর সঙ্গে যদি স্পট সিলভারের কথা বলি, স্পট সিলভারেও দেখতে পাচ্ছেন সেম পতন ১.২৭%। তো এই সিলভার, গোল্ড এগুলো কিসের কারণে পড়ছে? কারণ আমেরিকায় একটা যে ডলার ইনডেক্স রয়েছে, তো সেই যে ডলার ইনডেক্স সেটা শক্তিশালী হচ্ছে এবং সেই কারণে গোল্ড, সিলভার এখানে একটা পতন দেখতে পাওয়া যাচ্ছে। তো দাঁড়িপাল্লার মতো দেখতে পাওয়া যাচ্ছে। এই ডলার ইনডেক্স বাড়লে গোল্ড, সিলভার এগুলো পড়ছে। আবার গোল্ড, সিলভার এগুলো যখন বাড়ছে তখন ডলার ইনডেক্স পড়ছে। মানে ডলার ইনডেক্সের সঙ্গে সম্পর্ক। ডলার ইনডেক্সের ওঠাপড়ার উপর গোল্ড, সিলভারের যে ওঠাপড়া সেগুলো এখন নির্ভর করছে। আর যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটের হিসাবে কথা বলি, দেখতে পাচ্ছেন গোল্ড এই ১,৪৭,৫০০ কিছুটা উপরে রয়েছে এবং সিলভার এই ২.৫ লাখের রেঞ্জে ছিল, সেখান থেকে অনেকটা পড়ে গেছে। এই ২,৩৪,০০০ রেঞ্জে চলে এসেছে। আর এই ক্রুড অয়েল মোটামুটি একটা ডিল হয়ে যেতে পারে এই খবরে। এই যে ক্রুড অয়েল যেটা ১০০ উপরে চলছিল, ১০০ হয়তো ১২০ কাছাকাছিও পৌঁছে গিয়েছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই ৮০ কাছাকাছি চলে এসেছে, প্রায় ৩৩% পড়ে গেছে। তবে যে খবরগুলো আসছে, যেমন এই লেবাননের উপর ইসরায়েল অ্যাটাক করেছে, তারপরে ইরান বলে দিয়েছে তারা স্টেট অফ হরমুজ এটা বন্ধ করে দিচ্ছে। তো এই যে খবরগুলো, এই যে রিপোর্টগুলো, এগুলো কিন্তু ক্রুড অয়েল এটাকে অনেকটা উপরে তুলে দিতে পারে এবং এই ক্রুড অয়েল উপরে উঠে যাওয়া মানে আমাদের যে ইন্ডিয়ান মার্কেট সেখানে কিন্তু প্রেসার তৈরি হতে পারে। তারপরে ক্রিপ্টো মার্কেট এটা কেমন কি পারফর্ম করছে? এই ক্রিপ্টো মার্কেটে কিছুটা ক্র্যাশ টাইপ সিচুয়েশনই দেখতে পাওয়া যাচ্ছে। এই বিটকয়েন এটা এই ৬৪,০০০-এর কাছাকাছি রয়েছে, এগুলো ডলারের হিসাবে, এবং এরই সঙ্গে এই যে ইথেরিয়াম দেখতে পাচ্ছেন এটাই ১% পড়া রয়েছে এবং ১৭২০ কাছাকাছি চলে এসেছে। এগুলোতে সেরকম বড় কোনো আপসাইড মুভমেন্ট বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই ডলার ইন্ডেক্সের কথা বলছিলাম, এটা দেখতে পাচ্ছেন ১০০-র উপরেই রয়ে গেছে। তো যতক্ষণ এই ইউএস এর ডলার ইন্ডেক্স ১০০-র উপরে থাকবে ততক্ষণই গোল্ড, সিলভার এগুলোর জন্য চিন্তার ব্যাপার হবে। অন্যান্য মার্কেট, অন্যান্য কারেন্সির জন্য চিন্তার ব্যাপার হবে। যখন দেখবেন এই ডলার ইন্ডেক্স আস্তে আস্তে ১০০-র নিচে নামছে, তখন গোল্ড, সিলভার এগুলোতেও রিকভারি আসবে। অন্যান্য যে কারেন্সি গুলো রয়েছে সেগুলো শক্তিশালী হবে। আর শেষমেশ একটা জিনিসই বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এই অপশন চেন। এই অপশন চেনে দেখতে পাচ্ছেন এই যে ২৪,০০০ লেভেল, এখানেই সব থেকে বেশি ডেটা তৈরি হয়েছে। এই যে পুট ওয়াই বলুন, তার সঙ্গে কল ওয়াই বলুন, এই দুটো দিকেই। তো এই রেঞ্জটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যে খবরটা এসেছে ইসরায়েল লেবাননের উপর অ্যাটাক করেছে, তার সঙ্গে ইরান স্টেট অফ হরমুজটা ক্লোজ করে দিয়েছে। তো সেই রিপোর্ট যদি সত্যি হয়, যদি কোনো ফাইনাল কনফার্মেশন আসে, তাহলে কিন্তু এই বিয়াররাই এই মার্কেটকে চালনা করতে পারে। অর্থাৎ এই ২৪,০০০ রেঞ্জ এটাকে খুব সহজেই ভেঙে ফেলতে পারে। দেখতে পাচ্ছেন আমরা এই ২৪,০০০ থেকে খুব বেশি ওপরে নেই, এই ২৪,০১৩-র উপরে রয়েছে। তো মার্কেট আরো খানিকটা পড়লে তারপরে রিটেল ইনভেস্টররা আরো বেশি ভয় পেয়ে যাবে এবং মার্কেটকে নিচের দিকে নামিয়ে আনবে। এবং যদি ওপর দিকের কথা বলি, আজকে যেমন ফাইনাল একটা ডিল সাইন হওয়ার কথা রয়েছে এই ইউএস এবং ইরানের মধ্যে, তো সেরকম যদি ডিল কোনো সাইন হয়ে যায়, তো সেখান থেকে মার্কেট কিছুটা সাপোর্ট পেতে পারে। মানে কি বুঝতে পারছেন, এই যে ২৪,০০০ লেভেলটা এটাই কিন্তু এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।